নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ১৯ শতকে বাংলায় নবজাগরণ ঘটেছিল কিনা বা ১৯ শতকে ভারতে কোনো কিছু হয়েছিল কিনা বা নবজাগরণ কাকে বলে। তো নবজাগরণ মানে হচ্ছে নতুন করে জাগরণ বা নতুন করে জেগে ওঠা। তা আমরা তো জেগেই আছি। আবার নতুন করে জাগার কি আছে? আসলে নতুন করে জাগা বলতে পুরনো বোধ বুদ্ধি, পুরনো যে বিশ্বাস সেখান থেকে নতুন বিশ্বাসের প্রতি বা নতুন আদর্শের প্রতি ঝোঁক বা প্রবণতা তৈরি হয় বা সেটাকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করা। এইটা ১৯ শতকে হয়েছিল। এটা কি আগে হয়েছিল? উত্তর হচ্ছে আগে হয়নি। এটা ১৯ শতকেই হয়েছিল। এখন যাদের মধ্যে দিয়ে হয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছেন রামমোহন রায়, আরেকজনের নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আবার রামকৃষ্ণ, বিবেকানন্দ এইরকম মানুষেরাও রয়েছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা রয়েছেন। এরাও রয়েছেন সব। রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন। তো এদের সবাই এক সময় জন্মেছেন এমন না। বিভিন্ন জন বিভিন্ন সময় জন্মেছেন। যেমন এই রামমোহন তিনি ১৯ শতকের একেবারে প্রথম ভাগের মানুষ। বিদ্যাসাগর ১৯ শতকের মধ্যভাগের মানুষ। আবার রামকৃষ্ণ, বিবেকানন্দ এরা হচ্ছে ১৯ শতকের দ্বিতীয় ভাগের মানুষ। এইরকম। আবার কিছু কিছু ঘটনা ঘটেছিল যেগুলো অতীতে ঘটেনি। প্রথম রামমোহন বা যে বিদ্যাসাগর এদেরকে দিয়ে শুরু করি। ১৯ শতকে যে ঘটনাগুলোকে নবজাগরণের সঙ্গে যুক্ত করা হয় সেই ঘটনাগুলো হচ্ছে এইরকম। এক হচ্ছে সতীদাহ প্রথা রদ হওয়া। আমি যখন প্রথা বলছি সতীদাহকে তখন অনেকটা সময় পার হয়ে গেছে। অর্থাৎ ১৯ শতক কেটে ২০ শতক কেটে এটা একবিংশ শতাব্দী। আজকে সতীদাহ প্রথা। কিন্তু ১৯ শতকে সতীদাহ কোনো প্রথা ছিল না। সতীদাহ ছিল একটা হিন্দু সাধারণ ধর্মানুষ্ঠান। সেকালে যত হিন্দু হয় সেটা উচ্চ বর্ণ হতে পারে, সেটা নিম্ন বর্ণ হতে পারে, মধ্যম বর্ণ হতে পারে, সকলেই সমস্ত ধরনের সমাজে বা সমস্ত ধরনের মেয়েই সতী হওয়াকে একটা সাধারণ ধর্ম বলে মনে করত। ঘটনাটা কিরম ভাবে ঘটতো সেটা সংক্ষেপে বলি। আজকের যুগে বন্যা হয়, তা বন্যা কি সব জায়গায় হয়? বন্যা মানে নদীর জল বেড়ে উঠে প্লাবন ঘটায়, মানে ডুবিয়ে দেয়। তো বন্যা অনেক জায়গাতেই হয়, কিন্তু সব জায়গায় হয়নি। কিন্তু যেখানে হয়নি সেখানকার লোক বন্যা হয় বা বন্যা বলে একটা কিছু হয় সেটার কথা জানে। ১৯ শতকেও সব মেয়ে সতী হতো না। যারা হতো হতো। হয়তো কোনো দূর গ্রামের কোনো দুটো বা কোনো একটা মেয়ে সতী হচ্ছে। এই গ্রামের মহিলা যারা বেঁচে আছে, যাদের স্বামী মারা গেল, তারা জানতে পারলো যে ওখানে কেউ সতী হচ্ছে এবং তারা জানতো এটা তাদের ধর্মের মধ্যে পড়ে। কিন্তু তারা হচ্ছেন বা তারা পাচ্ছেন। বা কারো মনে হলো স্বামী মারা যাওয়ার ৭ বছর পরে, ৮ বছর পরে সে সতী হবে, সেও হতে পারত। তো এইরকম ভাবে জিনিসগুলো ঘটতো। এখন এইটা হচ্ছে একটা সাধারণ ধর্ম, সাধারণ যে ধর্মীয় বিশ্বাসের মধ্যে পড়তো ১৯ শতকে। আজকে হচ্ছে একটা প্রথা। তো এইরকম যখন অবস্থা তখন রামমোহন প্রথম এই ভারতীয় সমাজে রামমোহন প্রথম বলেন যে এটা আর চলবে না বা এটা চলা উচিত না। এরম ভাবে এতে করে নাকি সমাজের ক্ষতি হচ্ছে। মেয়েদেরকে পুড়িয়ে মারা হচ্ছে বা মেয়েরা পুড়ে মরছে, এতে সমাজের ক্ষতি হচ্ছে। মেয়েরা কেন নিজের অধিকারে বাঁচতে পারবে না? এটা হচ্ছে রামমোহনের বক্তব্য। এই বক্তব্যটা ইংরেজদেরও বক্তব্য। অর্থাৎ ইংরেজরাও ঠিক এই জিনিসটাই মনে করতো, অনেক বেশিটাই। সবাই নয়, কিন্তু একটা বড় অংশে ইংরেজও এই একই জিনিস মনে করতো। কিন্তু সত্যিই কি তাই? হরিদায়ের মধ্যে দিয়ে এই যে রামমোহন যেভাবে ভাবছেন বা বলছেন, এই বিশ্বাসের বা এই ব্যাপারের কোনো ব্যাপারই ছিল না। সেকালে সাধারণ মহিলা যাদের স্বামী মারা যেত তাদের একটা বড় অংশই নিজে থেকেই সতী হতে যেত। ফলে রামমোহন এই জিনিসগুলো বলে যে খুব গুরুত্ব পেলেন এমন না। কিন্তু ইংরেজ মাঝখান থেকে ১৮২৯-এ
সতীদাহ আইন করে জিনিসটার প্রতি সরকারের যে অসমর্থন সেটা জানিয়ে দেয়। অর্থাৎ রামমোহনের জয় হলো। রামমোহন লিখলেন, সমাজের কাছে তার গুরুত্ব রইল না। রামমোহন বললেন, সমাজের কাছে তার গুরুত্ব রইল না। কিন্তু ইংরেজ আইন করে রামমোহনকে গুরুত্ব দিল। অর্থাৎ রামমোহন যা বলছেন সেটা সত্যি, ইংরেজ বলল। বহুকাল পরে আমরা জানতে পারলুম যে রামমোহন চেষ্টা করেছিলেন এবং আইন হলো, সতীদাহ বন্ধ হয়ে গেল। কিন্তু একটা অতি জনপ্রিয় প্রথা ওইভাবে বন্ধ হতে পারেনি। অর্থাৎ আইন হলো বন্ধ হয়ে গেল এমন না, সতীদাহের রেশ সমাজের মধ্যে রইল। অর্থাৎ তারপরও মহিলারা লুকিয়ে চুরিয়ে সতী হতো, যেখানে ইংরেজ নেই সেখানে এইসব কাজ হতো। এবং স্বাধীনতার আগে পর্যন্ত কম বেশি এই কাজ সারা ভারতেই হতো, অল্প বিস্তার। বন্ধ হয়ে গেল, বড় মাপের হয়ে বন্ধ হলো এমনটা নয়, লুকিয়ে চুরিয়ে এগুলো হতো। কিন্তু সমাজের মূল ধারাতে এর কোনো সমর্থন রইলনি, অর্থাৎ সরকারের সমর্থক নয়, যারা একটু লেখাপড়া শিখছে বা একটু বড় হচ্ছে তারা সমর্থক নয়। তাই এইরকম এখন শিক্ষিত মানুষের মধ্যে একটা বড় গোলমাল দেখা দিল। সেটা হচ্ছে যে তারা মুখে সরকারের সঙ্গে আছে, সরকারের সমর্থন, কিন্তু নিজের বউ তারা সে মারা গেলে তার বউটা পড়ে থাকবে, তাকে অন্য কেউ ব্যবহার করবে, এটাও তারা হতে দিতে চায় না। ফলে প্রচ্ছন্ন একটা সমর্থন রইল সতীদাহের প্রতি। তো ফলে রামমোহনের এই যে ইচ্ছা বা রামমোহন যে বললেন, এটা যে গুরুত্ব পেল, হ্যাঁ, সমাজের কাছে এমন নয়। অথচ 19 শতকে প্রথম চেঁচামেচি হলো, 19 শতকে বলা হলো, কিসের মাধ্যমে হলো? বহু সংখ্যক কাগজ বেরোলো, ইংরেজরা কাগজ বার করতে সাহায্য করলো। এই কাগজ বেরোনো, এইটা হচ্ছে আধুনিকতার সঙ্গে যায় ও আধুনিকতার সঙ্গে যোগ আছে। বহু রকমের কাগজ বেরোলো ইংরেজদের সমর্থনে। সেই সব কাগজগুলোর মধ্যে যেমন জন বুল আছে, ইংলিশম্যান আছে, স্টেটসম্যান আছে, হিন্দু প্যাট্রিয়ট আছে, ইন্ডিয়ান মিরর আছে, এগুলো সব হচ্ছে ইংরেজি কাগজ। অমৃতবাজার আছে, বেঙ্গলি আছে। তেমনি বাংলা কাগজ আছে, তত্ত্ববোধিনী, সোমপ্রকাশ, সমাচার দর্পণ, সংবাদ কৌমুদী, সমাচার চন্দ্রিকা, বঙ্গদূত, সংবাদ প্রভাকর, জ্ঞানান্বেষণ আবার ইয়ং বেঙ্গল গোষ্ঠীর কাগজ, সংবাদ ভাস্কর, বেঙ্গল স্পেক্টেটর, এডুকেশন গেজেট, শ্লোক সমাজ, এইরকম সব। এরকম বহু কাগজ বেরোলো। এই কাগজগুলোতেই এই ধরনের সামাজিক যে ব্যাপারগুলো, সেটাকে এই যে বলছি সতীদাহ যেটা বললাম, এগুলো নিয়ে লেখালেখি হলো। রামমোহন লিখলেন, রামমোহনই তো মূল এটা বন্ধ করার পক্ষে ছিলেন ভারতীয় সমাজে। তো রামমোহন প্রচুর লেখালেখি করলেন, কাগজগুলো বহু লোককে দিলেন, বিনা পয়সায় দিলেন, ওসব কাগজের খদ্দের হতেন। কারণ যে কালে মানুষ মনে করতো ধর্ম, সেকালে তার ধর্মের বিরুদ্ধে লেখা হলে সে পড়বে না স্বাভাবিকভাবে। ফলে বিনা পয়সায় দিয়ে প্রচুর টাকা তার নষ্ট হলো, মানে গেল, ঘর থেকে দিতে হলো। কিন্তু কাগজে শুধু এই সতীদাহ নিয়ে আর কি লেখা হবে, অন্যান্য জিনিসও থাকে। ফলে সেই সব জিনিসের প্রতিও লোকের একটু আগ্রহ তৈরি হলো। অর্থাৎ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল, হ্যাঁ, ইতিহাস, এইসবের প্রতি একটা ঝোঁক সাধারণ মানুষের মধ্যে তৈরি হলো। অর্থাৎ কাগজগুলো বিক্রি হতে শুরু করলো। ওটা ওই রামমোহনের কাগজ নয়, রামমোহনের বাইরেও বহু লোক কাগজ বার করেছিল। সেই সব কাগজগুলো বিক্রি হওয়া শুরু হলো। লোকের মধ্যে দেশ বিদেশের প্রতি ঝোঁক তৈরি হলো, লোক দেশ বিদেশের জিনিস জানতে পারলো। তো এই যে অবস্থাটা হলো, এটা কিন্তু 19 শতকের আগে হয়নি। 19 শতকে প্রথম হলো এই জিনিসটা। আর কি হলো, যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন বা যারা এই কাজগুলো করছেন, তারাও জানতেন না এইটা ভবিষ্যতে, মানে উত্তরকালে এসে নবজাগরণ বলে স্বীকৃত হবে। যেমন উইলিয়াম কেরি, তিনি বই বার করবেন, বই ছাপাখানায় করবেন। তিনি ছাপাখানায় ইংরেজি হরফ ছাপার কাজে ব্যবহার করলে তাতে সেটা কাজ করাটা অনেক সহজ হয়, কিন্তু বাংলা হরফ অনেক জটিল। বাংলা হরফ তৈরি করার জন্য লোক খোঁজা শুরু হলো। তো শেষ পর্যন্ত বাংলা হরফ তৈরির জন্য দায়িত্ব পেলেন একজন কর্মকার, এর নাম হচ্ছে পঞ্চানন কর্মকার। তিনি বাংলা হরফ তৈরি করলেন। নবজাগরণের সঙ্গে, যদি বাংলা নবজাগরণ বলে যেটাকে বলা হয়,
সেই সময়ের সঙ্গে তার নামও যুক্ত হয়ে গেল। তো প্রথমে রামমোহনের বললুম যে একটা বোধ, বুদ্ধি, বিশ্বাস এগুলো তিনি করলেন। এখানে প্রেসকে উৎসাহ মানে প্রেসের সঙ্গে যুক্ত হলেন পঞ্চানন কর্মকার। তিনি অক্ষর তৈরি করে দিলেন। কম পয়সায় অক্ষর তিনি তৈরি করে দিলেন, যেগুলো প্রেসের কাজে ব্যবহার হবে। অর্থাৎ ওই প্রেসেতেই যে যার মতগুলো বলবে, সমাজের কাছে ছড়াবে। রামমোহন সহিদাহ প্রশ্নে সমাজের কাছে সমর্থন পেলেন না, কিন্তু ইংরেজরা তাকে সমর্থন দিল। আর ইংরেজরা আইন করল 1829 সালের ডিসেম্বর মাসে। এরপর ধীরে 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 ইংরেজ যেখানে আছে সেখান থেকে এই প্রথা সরে গেল, মানে এই প্রথার আর অস্তিত্ব রইলনি। কিন্তু বাকি ভারতে যেখানে ইংরেজ নেই সেখানে এই প্রথা লুকিয়ে চুরিয়ে যেমন ভাবে চলে, এটা প্রায় ওই বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ 1947 পর্যন্ত চলেছে। বন্ধ হয়ে গেল এই যে কথাটা বলা হয় অনেকটা, ওটা হচ্ছে ওই রকম ভাবে বন্ধ, ওরকম ভাবে জনপ্রিয় কোনো প্রথা ওইভাবে বন্ধ হয়নি। একটা বড় অংশ বন্ধ হলো, যে সরকার সমর্থন করছে না, ধরতে পারলে শাস্তি দেবে, কিন্তু লুকিয়ে চুরিয়ে হলো। এবার আছি বিদ্যাসাগরের কথা। বিদ্যাসাগর প্র্যাকটিক্যাল অনেকাংশে। রামমোহনের মধ্যে প্র্যাকটিক্যাল বোধ বুদ্ধি অনেকাংশে অভাব ছিল। তিনি অনেকটা বন্ধ করতে হবে, এটা ঠিক নয় এই মনে করে তিনি বন্ধ করার জন্য চেষ্টা শুরু করলেন। বিদ্যাসাগর দেখলেন যে এই যে মহিলা যারা পড়ে রইল, মানে সই দেওয়া বন্ধ হলো শহরাঞ্চলে যেখানে ইংরেজ আছে, এরা কিন্তু ওই বৈধব্য পালন করছে এমন নয়, এরা কিন্তু সমাজে খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ এরা বেশ্যাবৃত্তির সঙ্গে যুক্ত হচ্ছে। সেকালের সমাজে বেশ্যাবৃত্তি নিন্দনীয় ছিল, কিন্তু বড় কোনো অপরাধ নয়। বেশ্যার কাজ করবে, সমাজে যে সামাজিক মানুষ তারা তাদের মতো থাকবে, এইরকম। তো বেশি সংখ্যক মানুষ বেশ্যাবৃত্তির সঙ্গে যুক্ত হলে তো ফলটা কি হবে? সমাজ খারাপ হবে। এই জায়গা থেকে বিদ্যাসাগর মশাই প্রথম বিধবা বিবাহের কথা ভাবেন। যে সহিদাহ বন্ধ হয়েছে, বিধবারা বৈধব্য পালন করার জায়গায় বিধবারা খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। সব বিধবা হচ্ছে এমন নয়, কিন্তু অনেকে হচ্ছে। বিদ্যাসাগর সামাজিকভাবে সমাধানের কথা ভাবলেন। ইয়ং বেঙ্গল সদস্যরা, যাদের ইয়ং বেঙ্গল বলা হয়, ওই ডিরোজিওর শিষ্য যারা, তারাও এইগুলো নিয়ে ভেবেছিল। কিন্তু তাদের চিৎকার চেঁচামেচি ওই তাদের বাড়ি, তাদের পাড়া, তাদের কলকাতার মধ্যেই আটকে গিয়েছিল কিছুদিনের জন্য। তারা আস্তে 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 কমপ্লিটলি হয় ব্রাহ্ম, নয় হিন্দু, আর নয় খ্রিস্টান, এই তিনটের মধ্যে ঘোরাফেরা করে। তাদের আর আলাদা কোনো চিহ্নিত করা যায়নি। কিন্তু বিদ্যাসাগর এমন একজন মানুষ, যিনি এই জিনিসটা নিয়ে, অর্থাৎ সমাজ যেটাকে অপছন্দ করবে কিন্তু পছন্দনীয় হলেও হতে পারে, সেটা নিয়ে তিনি চেষ্টা শুরু করেন। লেখালেখি করলেন প্রচুর। রামমোহনের মতো করে ইংরেজও তার পক্ষে গিয়ে আইন করে দিল, অর্থাৎ বিধবা বিবাহ আইন পাস হলো 1856 সালে। বিধবা বিবাহ আইন পাস হলো, সহিদাহ আইন পাস হলো, রামমোহনের জয় হলো। বিধবা বিবাহ আইন পাস হলো, বিদ্যাসাগরের জয় হলো। কিন্তু আইনে জয় হলো, কিন্তু প্র্যাকটিক্যালি বিধবা বিবাহ, সহিদাহ আইন করার পর সহিদাহ কমলো, বেশ ভালো রকম কমে গেল, তাও যেখানে ইংরেজ থাকে। ফলে দেখে মনে হলো রামমোহন রায় জয় পেয়েছেন, ইংরেজের কাছে না, সমাজের কাছে জয় পেয়েছে। কিন্তু বিদ্যাসাগরের ক্ষেত্রে বিদ্যাসাগর বেশ কিছু বিধবা বিবাহ দিলেন, কিন্তু বিদ্যাসাগরের জয় ওইভাবে আইনে জয় এলো, কিন্তু সমাজের কাছে তার গ্রহণযোগ্য হইল না। অর্থাৎ বিদ্যাসাগর সমাজের কাছে গ্রহণযোগ্য হলেন। তাহলে নবজাগরণ মানে বোধ বুদ্ধি বিশ্বাস নিয়ে তো প্রশ্ন, যা আগে হয়নি কিন্তু 19 শতকে হলো। বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচারের চেষ্টা করলেন। এটা আগে একবার দুবার হয়েছে, কেউ কেউ চেষ্টা করেছে, কিন্তু কোনো চেষ্টা সফল হয়নি। বিদ্যাসাগর বড় মাপের চেষ্টা করলেন। কেন নবজাগরণ বলা হচ্ছে এটাকে, এইখান থেকেই শুরু করব। বিদ্যাসাগর তো চেষ্টা করলেন, রামমোহনও চেষ্টা করলেন। আজকের যুগে, এখন এই একবিংশ শতাব্দীতে সকলে জানে সতীদাহ বন্ধ হয়েছিল ওই মেয়েদের পুড়িয়ে পুড়িয়ে মারা হতো সেই জন্য। কিন্তু উত্তরটা হচ্ছে ভুল, এটা উত্তর নয়। ইংরেজরা সতীদাহ বন্ধ করেছিল
এই কথা ভেবে যে মেয়েরা বাঁচবে মেয়েদের স্বার্থে। বিদ্যাসাগরও বিধবা বিবাহ প্রচলনের চেষ্টা করেছিলেন। হতে পারে বিধবা কষ্ট আছে, এই আছে, কিন্তু বিধবা তো মানুষ, বিধবা কুকুর নয়। আর বিধবার জীবনটা হবে নে কুকুর বেড়ালের মতো। বিধবা মানুষের স্বার্থে বাঁচবে। আগেরটা ছিল সতীদাহ ইংরেজরা বন্ধ করার চেষ্টা করেছিল, তার কারণ হচ্ছে মেয়েরা মেয়েদের স্বার্থে বাঁচবে। সতীদাহের ফলে মেয়েরা পুড়ে মরছে, এটা হচ্ছে আধুনিক ব্যাখ্যা। সেকালের ব্যাখ্যা ওটা নয়। সেকাল ইংরেজরা বন্ধ করেছিল মেয়েরা মেয়েদের স্বার্থে বাঁচবে বলে। বিদ্যাসাগরও বিধবার বিয়ে চাইলেন, কারণ হচ্ছে বিধবা মানুষ, সে মানুষের মতো করে বাঁচবে। কিন্তু সমাজের কাছে গ্রহণযোগ্য হল না। সতীদাহের ক্ষেত্রে সতীর সম্মতি, সতীর ইচ্ছার উপরে সতীদাহ নির্ভর করে। সমাজ যে সতীকে পুড়িয়ে মারত নি, সেটা হচ্ছে আপনি বন্ধ হয়ে গেল, অর্থাৎ মেয়েরা সতী হতে চাইছেন, তাই বন্ধ হয়ে গেল। বিধবা বিবাহের ক্ষেত্রে ওটা ওখানে একপক্ষীয়, যে সতী হতে চাইলে তবে। আর বিধবা বিবাহের ক্ষেত্রে দুপক্ষীয় ব্যাপার আছে। অর্থাৎ এই বিদ্যাসাগর লিখলেন, সব ছেলেগুলো বুঝে গেল, আর বিধবা বিয়ে করতে চলে এলো, এমনটা হবে না, এমনটা হলো না। ছেলেরা ছেলেদের মতো করেই ভাবলো কি করবে না করবে, আর মেয়েরা প্রথম দিকে শঙ্কিত হলো, পরে তারা চেয়েছিল, কিন্তু ছেলেরা রাজি না। অর্থাৎ দুপক্ষে রাজি হতে হবে, তবে হবে। বিধবা বিবাহেতে বিদ্যাসাগর ব্যর্থ হলেন, তিনি সফল হলেন না। কিন্তু 19 শতকে এই দুটো জিনিস চর্চার মধ্যে এলো, যেটা আধুনিক জীবনের একটা ভিত্তি, যে মানুষ তার নিজের স্বার্থে, মানবিকতা বোধ, এখান থেকে আসছে মানবিকতা। আর হচ্ছে মেয়েদের দিয়ে হচ্ছে শুরু হচ্ছে, যে একটা হচ্ছে যে আগুনে পুড়ে মরা, আগুনেই যে পুড়ে মরছে, একটা প্রাণ নষ্ট হলো, একটা মেয়ে মরে গেল। পরে হচ্ছে একটা মেয়েকে মানুষের মতো করে বাঁচতে দিতে হয়। এই অংশটা হচ্ছে, এই অংশটাকেই বলা হচ্ছে নবজাগরণের একটা ব্যাপার। নবজাগরণ যে নতুন করে ভাবনা চিন্তা, কিন্তু সমাজ তো গ্রহণ করলো না। কিন্তু সমাজ যে গ্রহণ করলো নি, সেই সমাজ ধীরে ধীরে গ্রহণ করলো। কিভাবে হলো সেটা? সেটা হলো 1856 আইন তৈরির আগেই আগেই বা 1856 আইন তৈরির পরেও একটা ঘটনা ঘটলো। এগুলো আর ওই বইয়েতে ভালো করে লেখা থাকেনি। সেটা হচ্ছে গ্রাম সমাজে সমাজপতি আছে, সমাজ শাস্তি দেবে। যে ছেলেটি শহরে কাজে গেল, কলকারখানা, শহরের দিকে কলকারখানাগুলো হতো, যে ছেলেটি শহরে কাজে গেল, সে যখন গ্রামে একদিন ফিরে এসে একটা সুন্দরী বিধবাকে দেখতে পেল, সে গ্রাম সমাজে ওই কাজটা করলে গ্রামের লোক তাকে তাড়াবে, এবং বিধবাটাকেও তাড়াবে। মানে বিধবাটার কষ্টের জীবন হবে, বিধবাটাকে মেরে ফেলতে পারে। সে করলো কি, ওই বিধবাটাকে শহরে নিয়ে গেল, কলকাতায়, এবং সেখানে গিয়ে সে বিয়েটা করলো, আর সেখানে গিয়ে একসঙ্গে থাকতে শুরু করলো। অর্থাৎ বিধবা বিবাহ হলো। বিদ্যাসাগর জানতেও পারলেন না যে এইভাবে জিনিসগুলো ঘটছে। তিনি যেটুকু জেনেছিলেন যে অসামাজিক কাজ হচ্ছে, তাই বিধবা বিবাহ। কিন্তু দেখা গেল এই ছবিটা হচ্ছে, যারা যারা যেসব ছেলে ধর্ম সমাজ সেগুলোকে তাদের মতো করে বিচার করে, তারা বিদ্যাসাগরের মতো করেই ভাবলো। বা বিদ্যাসাগর একপাশে সরে রইলেন, বিদ্যাসাগর জানতেও পারলেন না। তারা গ্রামে আসছে, সুন্দরী বিধবা দেখতে পাচ্ছে, তাকে তুলে নিয়ে গিয়ে শহরে গিয়ে বিয়ে করছে। ওখানে সমাজপতির জোর চলবে না, কারণ ওটা ইংরেজের জায়গা, ইংরেজের আইন আছে, ইংরেজের নিয়ম। তাই ওইখানে গিয়ে এই যুগল আশ্রয় পেল। এইভাবে কলকাতা হতে পারে, বোম্বে হতে পারে, দিল্লি হতে পারে, এইরকম বড় বড় শহরগুলোর লোক সংখ্যা বাড়তে শুরু করলো। এই লোক সংখ্যার একটা অংশ এইরকম কাজে, সবাই নয়, ওই যদি 100% ধরা হয়, 105% লোক আছে, বা 2%, খুব কম পরিমাণ লোকই এই কাজের সঙ্গে যুক্ত হলো। এইভাবে বিদ্যাসাগর স্বীকৃতি পেলেন একভাবে, কিন্তু কাজটা ভালো হিসাবে গ্রহণযোগ্য হলো না। তারা নিজেরাও জানলো কাজটা ভালো না। ফলে তারাও যে শহরের জীবনে ঢাক পিটিয়ে বলতে শুরু করলো আমি বিধবা বিবাহ করেছি, এমনটা নয়। তো এই জিনিসগুলো, এইগুলোই হচ্ছে আধুনিকতা, আর এটাই হচ্ছে নতুন করে জেগে ওঠা, নতুন নবজাগরণ।
একটা সময় ছিল, নবজাগরণের কাল বলতে গেলে বলতে হয় যে আগে ছিল সতীদাহের যে যুগ ছিল, মানে সতীদাহ আইন হলো, সরকার জানিয়ে দিল এটার সঙ্গে তারা নেই। শিক্ষিত মানুষরাও একদল বলতে শুরু করলো এটার সঙ্গে তারা নেই। ভেতরে তারা যাই মনে করুক, তা আগের যে যুগগুলো ছিল তাতে কিন্তু ওই ধরনের কথা ভাবার জায়গা ছিল না, যে মেয়েরা বাঁচবে মেয়েদের স্বার্থে। আমি যেখান থেকে বন্ধ হয়েছিল সেটা বলছি। এটা ভাবার কোনো ব্যাপার ছিল না আগের যুগে। আগের যুগে ছিল, মানে 19 শতকের আগে ছিল, মেয়েরা সমাজের অংশ, সমাজ যা বলবে, স্বামী যা বলবে তাই সেই মতোই চলবে। ওইসব জিনিসের কোনো অস্তিত্ব থাকবে না বা থাকার কথাই না। সেকালের মানুষ সতীদাহকে ধর্মানুষ্ঠান বলে বিচার করত, ধর্মের একটা অংশ, আবশ্যিক অংশ বলে বিচার করত, অন্য কিছু নয়। এবার একটা জিনিস ছবি দেখাই। এই যে ব্যক্তি, এই যে ছবিটা দেখাচ্ছে, এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে মধুসূদন গুপ্তের ছবি। মধুসূদন গুপ্ত প্রথম আধুনিক চিকিৎসা। আজকের যুগে আমরা ডাক্তার দেখতে পাই চারদিকে, পাস করা ডাক্তার, এমনি ডাক্তার। তো সেই জিনিসটাই মধুসূদন গুপ্ত, এ হচ্ছে তখনকার দিনে পাস করা ডাক্তার, ইংরেজের শিক্ষায় শিক্ষিত ডাক্তার। তো আমাদের দেশের যারা পুরনো ডাক্তার তাদেরকে ডাক্তার বলা হতো না, তাদেরকে বলা হতো কবরেজ বা কবিরাজ। কিন্তু এখন আর ওই কথা বলা হয়নি, এখন এদেরকে বলা ডাক্তার। কারণ এরা ইংরেজের শিক্ষা মেনে ডাক্তারিটা শিখেছে। তো লর্ড উইলিয়াম বেন্টিং যখন জাহাজে করে, তখনকার দিনে এরকম প্লেন ছিল নি তো, 19 শতকের প্রথম ভাগ, জাহাজে করে আসছেন, কিংবদন্তি এইটা, যে তিনি এই আলোচনা করতে করতে আসছিলেন যে আমরা পারবো তো একটা এরকম ভালো ডাক্তার বার করতে, যে অ্যানাটমির জ্ঞান রাখে। অ্যানাটমি মানুষের শারীরবিদ্যা, মানে শরীরের ভেতরে কি আছে, ওই জামা কাপড় খুলে নয়, ওরকম চামড়ার ভেতরে এই হাড়, মাংস, শিরা উপশিরা, এইসব গুলো বুঝতে হবে। তাই এই আলোচনা করতে করতে তিনি আসেন, এবং রাজি করানোর ব্যাপার আছে, যেসব ছেলেপুলে পড়ছে তাদের মধ্যে থেকে রাজি করানোর ব্যাপার আছে। তো তিনি শেষ পর্যন্ত পেয়েও গেলেন একজনকে, তার নামই হচ্ছে এই যে ছবিটা দেখাচ্ছি, মধুসূদন গুপ্ত। আগেও দেখালাম, আবারও দেখাচ্ছি, মধুসূদন গুপ্ত। তিনি রাজি হলেন মৃতদেহ কাটতে। কবে রাজি হচ্ছেন না, 1300 থেকে 1400 বছর পরে, অর্থাৎ 1400 বছর আগে, মুসলিম শাসনের আগে মৃতদেহ কাটা হতো। মৃতদেহ কাটাকুটি করা হতো, চিকিৎসা হতো, সবই হতো। মুসলিম শাসনে এগুলো বন্ধ হয়ে যায়, মুসলমান শাসকরা এগুলো বন্ধ করতে হয়, যেসব চর্চা চলবে না। ইংরেজ আমলে প্রথম আবার নতুন করে মৃতদেহ কাটা হলো। কি জন্য কাটা হচ্ছে? এটা কোনো আনন্দের বিষয় না, এটা হচ্ছে মৃতদেহটা দেখে, মৃতদেহ কাটার পর চামড়ার নিচে থাকা মাংস, চামড়ার নিচে থাকা শিরা উপশিরা এবং হাড় গোড়, এইগুলোকে ঠিকঠাক ভাবে চিনতে হবে। মধুসূদন গুপ্ত এই কাজ করলেন। এবং সেদিন সকালা যেদিন হয়েছিল, তখনও কয়লা টয়লা এত চালু হয়নি, কাঠের জালে কলকাতায় রান্না হতো, গ্রামাঞ্চল হতো না। তো বউরা রান্না বান্না করছিল, তারা হঠাৎ করে শুনতে পেল যে ফোর্ট উইলিয়ামের দুর্গ থেকে ইংরেজরা গোলাবর্ষণ করছে। প্রায় 17 বার গোলাবর্ষণ হয় এই মধুসূদন গুপ্তের সম্মানে, যে মৃতদেহ কাটতে পেরেছে সাকসেসফুলি। তো এই ঘটনাটা ঘটে। এইটা ভারতীয় চিকিৎসা ব্যবস্থায় একটা বিরাট বড় ব্যাপার ছিল আধুনিক চিকিৎসার ক্ষেত্রে। এরপরে ধীরে ধীরে এই ঘটনাটা ঘটে 1836। 36-এর পর 37 আসে, 38 আসে, আরো বেশি সংখ্যক ছেলেপুলে এই ডাক্তারিতে যায় এবং মৃতদেহ কাটা শুরু করে। এটা কিন্তু আধুনিক চিকিৎসার সঙ্গে যুক্ত এই কাজটা, যে মৃতদেহ কেটে দেখতে হবে ভেতরে কি আছে, কোনটা শিরা উপশিরা, কোনটা হাড়গোড়, কোন হাড়কে কি বলে, বা কিডনি কোথায় আছে, লিভার কোথায় আছে, হার্ট কোনটা, ফুসফুস কোনটা, ব্রেন কোনটা, ব্রেনের কোন অংশটা বুদ্ধিবৃত্তির জন্য দায়ী, বা কোনটাকে কি বলে, এইগুলো সবটাই জানতে হবে। তো এই যে জিনিসগুলো, এগুলো হলো কবে হলো না, 19 শতকের প্রথম ভাগে। আবার বলছি, এই যে রামমোহন যা করছে, বিদ্যাসাগর যা করছে, মধুসূদন গুপ্ত যেটা করলো, এরা কেউ জানতো নি
যে এই কালটা উত্তরকালে চিহ্নিত হবে নবজাগরণ বলে, বা পঞ্চানন কর্মকারীরা কেউ জানত না। পঞ্চানন কর্মকার ওই বললুম উইলিয়াম কেরি বই ছাপাবেন বাংলা অক্ষরে, তার অক্ষরগুলো তৈরি করার দায়িত্ব পেয়েছিলেন পঞ্চানন কর্মকার। তো তিনি অক্ষরগুলো তৈরি করেন, ফলে ওই কালের সঙ্গে তিনিও যুক্ত হয়ে গেলেন। যে সইদাও নিয়ে লেখালেখি হবে, লোক কি বলবে না বলবে, লোক বুঝবে, সেটাও ওই অক্ষরকে অবলম্বন করে। বিধবা বিবাহ নিয়ে লেখালেখি হবে, সেটা কিভাবে হবে? ওই অক্ষরকে অবলম্বন করে। আর মধুসূদন গুপ্তের এই যে কাজটা ইংরেজরা তোপধ্বনি করলো, তোপধ্বনি করে জানালো, পরে বউগুলো জানতে পারে বা লোক জানতে পারে যে মধুসূদন গুপ্ত বলে কোন একটি ছেলে ডাক্তারিতে মৃতদেহ কেটেছে। এই হিন্দু সমাজে মৃতদেহ কাটা বা মৃতদেহে হাত দেওয়াটাই নিষিদ্ধ ব্যাপার ছিল। মানে যারা মরা পড়ায় তারা হাত দেয় বলে তাদেরকে চান করতে হয়, আর এখানে মৃতদেহকে এরকম ভাবে করবে, ওইটাই বেন্টিং আলোচনা করছিলেন জাহাজেতে। তো শেষ পর্যন্ত সফল হলো, ইংরেজরা এই সাফল্যের জন্য তোপধ্বনি করেছিল। তো এইটা হচ্ছে এই যে জিনিসটা, এইটা হচ্ছে এগিয়ে চলা বা আধুনিকভাবে সবকিছুকে বিচার করা, নবজাগরণ। নবজাগরণ বলে চিহ্নিত হচ্ছে। সব লোক ডাক্তার হচ্ছে না, সব লোক যে রামমোহনের মতো এমন নয়, সব লোক যে বিদ্যাসাগরের মতো করে ভাবছে এমন নয়। কিন্তু শুরু হলো, এই প্রক্রিয়াটা শুরু হলো। আর কি হলো? আগে কোনোদিন এইরকম সন্ন্যাসী দেখতে পাওয়া যায়নি, যে সন্ন্যাসী ওই মুসলিম মতে সাধনা করবে, খ্রিস্টান মতে সাধনা করবে, আবার হিন্দু মতেও সাধনা করবে। এটা কোনো হিন্দু সন্ন্যাসীর ক্ষেত্রে দেখা যায়নি আগে। এটা দেখা গেল রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে। এই কারণে এই ব্যক্তিকে আমি মডার্ন সন্ন্যাসী বলি, আধুনিক সন্ন্যাসী। হিন্দু সন্ন্যাসী সে মুসলিম মতে সাধনা করবে আবার খ্রিস্টান মতে, দুটো ধর্মই হিন্দু ধর্মের বিরোধী। কিন্তু হলো এটাও হচ্ছে সেই একই, যে কারণে সতীর প্রাণ রক্ষা করতে হবে, মানে সতী হতে দেওয়া যাবে না, যে কারণে বিধবাকে বাঁচতে দিতে হবে, বিধবার বিয়ে দিয়ে, ঠিক একইভাবে ধর্মটাকেও দেখতে হবে ওইভাবে, যে ধর্ম মানে অত কঠিন নয়, ধর্ম মানে উদার হবে, ধর্ম মানে সব ধর্মগুলো এক হবে। রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ, পরমহংসদেবের বক্তব্য। তো সেই জিনিসটাই হিন্দুরা মনে করলো, একটা বড় অংশের হিন্দু মনে করলো। স্বামীকে বিবেকানন্দ আবার হিন্দু হৃদয় মুসলিম শরীর এইরকম একটা কথা বলেছেন। আমার বলাটা হয়তো একটু ভুল হচ্ছে, তো এইরকম জিনিস চেয়েছেন। এটাও হচ্ছে মডার্ন সন্ন্যাসীর বৈশিষ্ট্য। কখনো হিন্দু সন্ন্যাসী এইরকম বলবে না যে আমার হৃদয়টা হবে মুসলমানের মতো বা দেহটা হবে মুসলমানের মতো, মনটা হবে হিন্দুর মতো, এরকম কথা তার মুখ দিয়ে বেরোবে না। কারণ ওই ধর্ম, যে ধর্মগুলোর কথা বলা হচ্ছে, ওই ধর্মগুলো হিন্দু ধর্মের সম্পূর্ণভাবে বিরোধী। হিন্দু ধর্মের সঙ্গে তার মিল নেই, মিল নেই মানে ওই ধর্মগুলো বা ওই ধর্মের স্রষ্টা তারা হিন্দু ধর্মকে ধ্বংস করতে চায়, এইরকম ভাবে ধর্মগুলো তৈরি। হিন্দু ধর্মের মতো যত ধর্ম আছে, তো তাদের সঙ্গে মিল সাযুজ্য রেখে তৈরি হচ্ছে ধর্ম। দেখা যাবে এই যে সন্ন্যাসী যখন বক্তব্যগুলো দিচ্ছেন বা তখন কংগ্রেস প্রতিষ্ঠার কাজটাও শুরু হয়ে গেছে। রামমোহন রায় যখন সইদাও নিয়ে লেখালেখি করতেন তখন কংগ্রেস তৈরি হয়নি। কিন্তু বিবেকানন্দ যখন হিন্দু হৃদয় মুসলমান শরীর চাইছেন, ততদিনে কংগ্রেস তৈরি হয়ে গেছে বা কংগ্রেস তৈরির চেষ্টা শুরু হচ্ছে। কংগ্রেস তৈরি হয় 1885 সালে। অর্থাৎ এক আধুনিক ভারত নির্মাণের মতো করে ধর্মের ব্যাখ্যাটা হবে। তো সেই ব্যাখ্যা তারা দিয়েছে। এই যে প্রক্রিয়া, এই যে প্রসেস, এই যে যতটা যেটা বললো বৌদ্ধিক প্রক্রিয়া, এইটাকেই নবজাগরণ বা নবজাগরণের কাল বলে চিহ্নিত করা। আরো আছে যন্ত্র যুগের সূচনা। আগে যে 19 শতকের আগে যন্ত্রযুগ এইভাবে আসেন। 1853 সাল নাগাদ 1850-এর পর রেল লাইন বিস্তার হলো, চারদিকে রেল লাইন বিছানো শুরু হলো। ইংরেজরা শেষ দিন পর্যন্ত এই দেশে রেল লাইন বিছিয়ে গেছে, যাওয়ার আগে পর্যন্ত, মানে 1947-এর আগে পর্যন্ত রেল লাইন বিছিয়েছে তারা রেলকে মডিফিকেশন, মানে রেল লাইন বিছিয়ে
রেলের আধুনিকীকরণ বা মডিফিকেশনের কাজে তারা করে গেছে। অর্থাৎ আজকের যুগে কারেন্টে রেল চলে, কয়লায় রেল চলেনি। সেই রেলের সূচনাও ইংরেজ করে গেছে। অর্থাৎ প্রযুক্তি থেকে আরেকটি প্রযুক্তিতে যাওয়া, এটা ইংরেজই করে যায়। তো এইরকম ভাবে দেখা যায় যে গঙ্গার ধারে ধারে বিভিন্ন বাষ্পীয় কল তৈরি বসে। জাহাজ চলতে শুরু করে স্টিম ইঞ্জিন দ্বারা। যেমন 1823-এ ডায়না নামক বাষ্পীয় নৌকোকে কলকাতার গঙ্গায় ভাসানো হয়। এটা দেখতে প্রচুর লোক জড়ো হয়। 1825-এ ইংল্যান্ড থেকে এন্টারপ্রাইজ নামে একটা জাহাজকে নিয়ে আসা হয়। এই জাহাজটা বাষ্পেও চলতো, আবার পাল টাঙিয়েও চলতো। তো এইরকম ভাবে এরপরে পরপর আসতে থাকে। এরকম ভাবে নতুন নতুন জাহাজ আসে, নতুন নতুন কল তৈরি হয়, যেখানে লোক প্রথম যন্ত্রের স্বাদ পায়, যন্ত্র দেখতে যায়। তাই মধুসূদন গুপ্তের কথা বললাম, আর একজনের কথা বলছি। এর নাম হচ্ছে গোলকচন্দ্র। এর ছবি দেখাতে পারছি না। গোলকচন্দ্র এই নামটা, গোলকচন্দ্রের টাইটেলও জানা যায়নি। গোলকচন্দ্র এইটুকু পরিচয় পাওয়া যায়, সে ছিল কামারদের ছেলে। অর্থাৎ ওই কামারশালায় বসে হাতুড়ি দিয়ে কোদাল কাস্তে এইসব পেটাই করা, ধার দেওয়া, তৈরি করা, এইসব কাজ ছিল। আজকের যুগের কামার হয়তো ওই কাজগুলো করেনি, শুধু ধার দেয়। কিন্তু একটা সময় কামারই লোহার কাস্তে তৈরি করতো, কোদাল তৈরি করতো, কাটারি তৈরি করতো, এগুলো কামারই তৈরি করতো। তো যে কালে করতো সেই কালে গোলকচন্দ্র একটা বড় কাজ করে বসে। ইংরেজ সভ্যতা বা ইংরেজদের শাসনের একটা বৈশিষ্ট্য ছিল, ইংরেজরা কখনো তারা যে কাজ করে সেই কাজ করতে অন্যকে নিষেধ করতো না। অর্থাৎ কেউ যদি ইংরেজ হয়ে ওঠে, তাতে তারা নিষেধ করতো না, বরঞ্চ সমর্থন জোগাতো। ইংরেজরা বিভিন্ন কল-টল বসাচ্ছে, এই কাজটা দেখে ভারতীয়রাও করতে আগ্রহী হলো। ইংরেজরা তাকে সাপোর্ট করলো বা সমর্থন দিল। গোলকচন্দ্র এইরকম একটা যন্ত্র তৈরি করে ফেলে, ইংরেজের মতো করি, বাষ্পীয় ইঞ্জিন, বেশ শক্তিশালী ইঞ্জিন তৈরি করে ফেলে। ইংরেজরা দেখে অবাক হয়ে যায় যে হিন্দু সন্তান কামারদের ছেলে এমন সুন্দর একটা যন্ত্র তৈরি করে ফেলেছে, এবং সে 50 টাকার পুরস্কারও জেতে পরবর্তীকালে এই যন্ত্র দেখিয়ে। তখনকার দিনে 50 টাকার অনেক মূল্য। কিন্তু গোলকচন্দ্র সম্পর্কে কেউই কিছু লিখে রাখেনি। ওই যেটুকু ইংরেজদের নথিতে পাওয়া যায়, গোলকচন্দ্র এইরকম একটা ম্যাজিক ঘটিয়েছিল সেইখানে। অর্থাৎ সে তখনকার দিনে একজন ইঞ্জিনিয়ার, যে একটা যন্ত্র তৈরি করেছিল। এইরকম ভাবে ওই কালটাতে এইরকম কিছু কিছু মানুষ, কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু কাজ, যেগুলো আধুনিক ভারতের ভিত্তি তৈরি করে। শুধু এখানেই নবজাগরণ নয়, নবজাগরণ অন্য জায়গায়। ওই কালেতেই জানা গেল, অর্থাৎ পুরনো ইতিহাসকে ঘাঁটা, সেটা আগে হতো, 19 শতকের আগে নয়। 19 শতকে ইংরেজরা পুরনো ইতিহাসগুলোকে অনুবাদ করা শুরু করে। তা থেকে জানা গেল অশোক নামে কোনো রাজা ছিল। তিনি ছিলেন প্রজাহিতৈষী রাজা। তিনি কলিঙ্গ যুদ্ধে 1 লক্ষ লোকের মৃত্যু, প্রায় 1.5 লক্ষ লোকের নিয়ে কারাবন্দী বা বন্দী হওয়া দেখে তিনি ধর্ম প্রতিষ্ঠার দিকে মন দিয়েছিলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এবং তিনি প্রজাদেরকে অনেক ভালো ভালো কথা বলেছিলেন, প্রজাদের মধ্যে অহিংসার বাণী প্রচার করেছিলেন। তিনি বিভিন্ন দেশে দেশে বৌদ্ধ ধর্ম প্রচারক পাঠিয়েছিলেন এবং নিজে সম্পূর্ণ শান্তিবাদী হয়ে গিয়েছিলেন। এটা জানা গেল যে অশোক নামে কোনো মহান প্রজাহিতৈষী রাজা ছিল সেকালে, যিনি হত্যার মধ্যে দিয়ে শান্তিতে এসেছিলেন। অর্থাৎ যুদ্ধ করে, যুদ্ধে বহু লোকক্ষয় দেখে তিনি চিরতরে যুদ্ধ বর্জন করেছিলেন। তো এইটা হয়েছিল। আরো জানা গেল কালা পাহাড়ের সঙ্গে হিন্দুরা সঠিক আচরণ করেনি, বা ওই আরো যেসব চরিত্র আছে, মুর্শিদকুলি খাঁ, তার সঙ্গেও হিন্দুরা সঠিক আচরণ করেনি। এইগুলো সবই হচ্ছে নবজাগরণ প্রসূত আধুনিক ব্যাখ্যা। কালা পাহাড়ের সঙ্গে কি হয়েছিল সেটা, মানে কালা পাহাড়ের কাল কেটে গেছে। কালা পাহাড়ের কাল যে কালে ছিল, কালা পাহাড় ছিল, সে হচ্ছে হতে পারে 16 শতক, পঞ্চদশ শতক, কালটা কবে কেউ জানে না, তো ধরে নেওয়া যায় ওইরকম সময়। তারপরে 19 শতকে এসে কালা পাহাড়কে নিয়ে যখন ব্যাখ্যা করা হচ্ছে, তখন বলা হচ্ছে হিন্দুরা একটু নরম হলেই পারত। অর্থাৎ কালা পাহাড়কে 7 দিন জগন্নাথের মন্দিরে ধর্ণা দিতে হলো কেন?
এই প্রশ্নটা ১৯ শতকে উঠল। কালাপাহাড়ের বউটাকে মেনে নিলেই তো মিটে যেত। তাহলে তো কালাপাহাড় আর কালাপাহাড় হতো না। এই ব্যাখ্যাগুলো তৈরি হলো এবং এটাও বলা হলো যে যা হয়েছে হয়েছে। ওগুলো নিয়ে বেশি হইহই করা কিন্তু সমাজ মানলে তো। সমাজ ওগুলো মানতে এতটুকু প্রস্তুত ছিল না। কিন্তু ব্যাখ্যাগুলো এলো এরকমভাবে যে সেই কালটাকে আবার ব্যাখ্যা করা শুরু হলো। যেমন করে সতীদাহকে বলা হচ্ছে এখন যেমন বইতে লেখা হয়, সতীদাহ একটা কুপ্রথা। এই ব্যাখ্যাটা হচ্ছে ওই সময় থেকে তৈরি শুরু হচ্ছে। ১ম বলা যেত না। ধীরে ধীরে ওগুলো বলা জোর হয়েছে। এখন বইতে বড় করে লেখা হয়। সতীদাহ একটা কুপ্রথা ছিল। কিন্তু যেকালে ওই ঘটনা ঘটতো সেকালে কুপ্রথা নয়, সেকালে একটা সাধারণ ধর্ম ছিল। ঠিক একই রকমভাবে ওই যে ঘটনা, কালাপাহাড়ের ঘটনা, ওটাকেও সমাজ নতুন করে ব্যাখ্যা করা শুরু করলো। যে কালাপাহাড়ের সঙ্গে অন্যায় হয়েছে। যখন বলা হচ্ছে অন্যায় হয়েছে তখন মুসলিম শাসন আর নেই। তখন ব্রিটিশ শাসন। আর ঘটনাটা ঘটেছে মুসলমান শাসনে। ফলে সময় পার হয়ে যাওয়ার পর সেই ঘটনাকে নতুন করে ব্যাখ্যা করলে দেখা যাবে আগে অতীতে অন্যায় হয়েছে। কিন্তু এই ব্যাখ্যাগুলো হচ্ছে ভুল। অর্থাৎ নবজাগরণে যে ব্যাখ্যা এলো নতুন, নবজাগরণ হয়েছে এটাই বোঝা গেল। যে ব্যাখ্যাগুলো নতুন ব্যাখ্যা আসছে। এবং যে ব্যাখ্যাগুলো লোক নেবে কি নেবে নে, নিতে গেলে তাকে অবশ্যই জানতে হবে, পড়াশোনা করতে হবে। তবেই সে বুঝতে পারবে। কিন্তু হলো। অর্থাৎ নবজাগরণের সঙ্গে ভালোও ছিল, খারাপও ছিল। খবরের কাগজে লেখা হবে, সেই লেখা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। খবরের কাগজের লেখা সত্যিও হতে পারে, মিথ্যেও হতে পারে। বিচারের ক্ষমতা থাকতে হবে। এইগুলো হচ্ছে আধুনিক সভ্যতার দাবি। নবজাগরণ সেই দাবিগুলোকে পূরণ করল। অর্থাৎ আবার নতুন করে বলি যে ঘটনাগুলো ১৯ শতকের প্রথম ভাগ বা ১৯ শতকের শেষের দিকেও হলো, এগুলোর সঙ্গে পুরনো পিছনের ১০০০ বছরের কোনো মিল নেই। এইটা হচ্ছে ঘটনা। অর্থাৎ সতীদাহ আগে বন্ধ হওয়ার চেষ্টা হয়নি। ১৯ শতকে প্রথম হলো। বিধবা-বিবাহের প্রচলনের চেষ্টা আগে হয়েছিল কিন্তু সেভাবে হয়নি। এবার হলো। এবং কেন হলো? না কারণটা কোনো বইতে ওইভাবে লেখা থাকে না। কারণটা হচ্ছে মেয়েদেরকে মেয়েদের শর্তে বাঁচতে দিতে হবে। মেয়েদের শর্তে বাঁচতে দিতে হবে। এই জায়গা থেকে হলো। এটা হলো এই জায়গা থেকে। মেয়েদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, মেয়েরা কি কষ্টে আছে, এটা মূল কারণ নয়। কারণটা ওইটা। অর্থাৎ কেউ একজন তার পুরনো রেডিওটা বিক্রি করে দিচ্ছে। রেডিওটা হতে পারে খারাপ, সেই কারণে বিক্রি করে দিচ্ছে। হতে পারে সেই রেডিওটার জন্য বাড়িতে গোলমাল হয়, তাই বিক্রি করে দিচ্ছে। অথবা হতে পারে তার টাকার দরকার, তাই রেডিওটা বিক্রি করে দিচ্ছে। যেকোনো একটা ব্যাখ্যা নেওয়া যেতে পারে, সবকটা ব্যাখ্যা নেওয়া যেতে পারে। সইদায়ের ক্ষেত্রে ঠিক এইরকমই বহু ব্যাখ্যা লোকে দেবে। কিন্তু মূল কারণটা ছিল যে মেয়েদেরকে মানুষ বিচার করে মেয়েরা মেয়েদের স্বার্থে বাঁচবে, এই জায়গা থেকে সইদাহ বন্ধ করা হয়েছিল। মেয়েরা কষ্টে আছে, মেয়েদের পুড়িয়ে মারা হচ্ছে, এই জায়গা থেকে নয়। মেয়েরা মেয়েদের স্বার্থে বাঁচবে, এই জায়গা থেকে সতীদাহকে বন্ধ করা হয়েছিল। ইংরেজ আইন করেছিল। বিদ্যাসাগর ঠিক একইভাবে মেয়েরা শান্তিতে বাঁচবে, এই জায়গা থেকে বিধবা ঘোষণার চেষ্টা করেছিলেন। তো এই চেষ্টাগুলো হলো। ওই যে সব ব্যবচ্ছেদ যেটা, ওটা কোনো ইয়ার্কি হাসি ঠাট্টার ব্যাপার না। ডাক্তারি পড়তে গেলে ওগুলো করতে হবে। তা ওই জিনিসটা ওটাও ১০০০ বছরে নেই। ওটাও নতুন করে হলো। ইংরেজরা তোপদনি করে জানালো যে নতুন কাল এসেছে এবং সেই কালটা কিন্তু আজও চলছে। তারপরে সন্ন্যাসী, ওই যে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব, এইরকম সন্ন্যাসী, এও কিন্তু আগে দেখা যায়নি। এও হচ্ছে নতুন সন্ন্যাসী এরা। তো এই যে জিনিসগুলো, এইগুলো সবই হচ্ছে আধুনিকতার দ্যোতক এবং নবজাগরণ। অর্থাৎ এবং আরো আছে এই যন্ত্রযুগ, পরপর যন্ত্র আসছে। তো টেলিগ্রাম ব্যবস্থার আগে ছিল সেমাফোর ব্যবস্থা। এগুলো সবই ইংরেজের সঙ্গে আসছে। সেমাফোর আর কিছুই নয়। ধরা যাক মোহনায় একটা নৌকো দাঁড়িয়ে আছে, সেখানে একটা টাওয়ার থাকবে, আবার খানিকটা দূরে একটা টাওয়ার থাকবে। এই টাওয়ার থেকে একটা সংকেত দিলে পরের টাওয়ারে দূরবীন দিয়ে একজন দেখবে, তারপরের টাওয়ারে সেই সংকেত পাঠাবে। এইটা হচ্ছে সেমাফোর। রাস্তাঘাটে বিপদ আছে কিনা এটা বোঝার জন্য এই ব্যবস্থা ব্যবহার হতো। এখান থেকে এলো ওই ব্যবস্থা, কি বলে, টেলিগ্রাম ব্যবস্থা, ইলেকট্রনিক সাংকেতিক খবরাখবর, মানে যন্ত্রের মাধ্যমে প্রেরণ।
এই সময় আজকে তো গঙ্গার নিচে দিয়ে রেল লাইন বিছানো হচ্ছে, তো টেলিগ্রাম ব্যবস্থাতে গঙ্গার নিচে দিয়ে তার বিছানো হয়েছিল সেই কালে। তো এগুলো হয়েছিল, আজ তো টেলিগ্রাম উঠে গেছে। আর একটা হচ্ছে রেকর্ডিং, এটাও 19 শতকে চলে এলো। প্রথমে ছিল হচ্ছে ফোনোগ্রাম। ফোনোগ্রাম হচ্ছে চোং জাতীয় একটা পদার্থে রেকর্ডটা হবে, তার ভেতরে মোম মাখানো থাকবে। ফোনোগ্রামের রেকর্ড রবীন্দ্রনাথ ঠাকুরও করেছেন, গান টান রেকর্ড করেছেন। পরে সেখান থেকে এলো গ্রামোফোন। গ্রামোফোন হচ্ছে একটা ডিস্ক, যেটা ঘুরবে আর তাতে একটা কি দুটো গান থাকবে, সেগুলো বাজবে। এখন সেটা উঠে গেছে, কিন্তু অতীতে এইগুলো হয়েছিল সব। এগুলো ছিল প্রযুক্তিগত দিকে আগমন, অর্থাৎ 19 শতকে এলো এগুলো, ইংল্যান্ডের সঙ্গে সঙ্গে এলো। আর বাকি যেগুলো বললাম, এই সৈদাহ হ্রদ হলো, এই হলো কি বলে ওটা, বিধবা প্রচলনের চেষ্টা হলো, মধুসূদন গুপ্ত সব ব্যবচ্ছেদ করলেন, বা বিবেকানন্দ, রামকৃষ্ণ দেবের মতো সালতুন্নাথি দেখা গেল এরা। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের কথা বলেছিলাম, আবার আসি 19 শতকের প্রথম ভাগে, যখন কিনা রামমোহন, ইয়ং বেঙ্গল, বিদ্যাসাগর, এরা কিন্তু সবাই এক সময়ের নয়, সব সময়গুলো তফাৎ আছে। ঠিক তেমনি করে 19 শতকের প্রথম ভাগে যখন এইটা হলো, এইটাকে কিন্তু হিন্দু পুনরুজ্জীবন বলেনি, এটা হচ্ছে হিন্দু ধর্ম বিরোধী একটা অবস্থান বলা হয় এটাকে। কিন্তু দ্বিতীয় ভাগে, 19 শতকের দ্বিতীয় ভাগে, অর্থাৎ 1850-এর পর আর একটা সময় শুরু হলো, যেখানে হিন্দু ধর্মের পুনর্জাগরণের কাল বলা হয়। এই কালে দেখা গেল যে মানুষ যথেষ্ট আধুনিক হয়েছে, সতীদাহ বন্ধ হয়েছে। এখন হিন্দু পুনর্জাগরণের কালে প্রত্যেকটা ঘটনাকে নতুন নতুন করে ব্যাখ্যা করা শুরু হলো। যেমন রবীন্দ্রনাথ একটা ব্যাখ্যা দিলেন কিসের, সতীদাহের, যে সেকালে মেয়েরা সতী হতো নাকি স্বামীকে খুব ভালোবাসতো বলে। এই ব্যাখ্যাটা হচ্ছে আধুনিক ব্যাখ্যা। সেকালে মেয়েরা সতী হতো স্বামীকে ভালোবাসতে বলে, এটা হচ্ছে আধুনিক ব্যাখ্যা। সেকালে মেয়েরা সতী হতো স্বামীকে ভালোবাসতো কিনা পরের কথা, তারা ধর্ম মেনে সতী হতো, অর্থাৎ ধর্ম ছিল। ধর্ম বলছে তাকে যে সতী হলে স্বামীর শরীরে যত পরিমাণ লোম আছে তত পরিমাণ বছর সে স্বর্গভোগ করবে, স্বর্গভোগের আকাঙ্ক্ষা থেকে সে সতী হতো। রবীন্দ্রনাথ ব্যাখ্যা করছেন স্বামীকে ভালোবাসতে বলে সতী হতো, এটা হচ্ছে আধুনিক ব্যাখ্যা। এই ব্যাখ্যা হচ্ছে হিন্দু ধর্মের পুনরুজ্জীবনকে উৎসাহিত করে। বঙ্কিমচন্দ্র একজন লেখক, বঙ্কিমচন্দ্র একজন জাজও ছিলেন, মানে সরকারি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। তো বঙ্কিমচন্দ্র অনেক উপন্যাস লিখেছেন। বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরের বিধবা প্রচলনের চেষ্টাকে টাইরানিক্যাল বলে সমালোচনা করেছেন। অনেকটা ওই কি বলবো, মানে সামন্ততান্ত্রিক বা জমিদারি ব্যাপার এরকম ভাবে সমালোচনা করেছেন। বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন যে বিধবার বিয়ে কখনো ভালো নয়, বা বিধবার বিয়েই হতে পারে না। এই জিনিসটা, এইগুলো হচ্ছে দ্বিতীয় ভাগে এই জিনিসগুলো হলো। বিদ্যাসাগর আটকে গেলেন তো এইখান থেকেই। হিন্দু পুনরুজ্জীবন হচ্ছে বিধবার বিয়ে। হিন্দু সমাজে কি বিধবার বিয়ে হবে? হিন্দু সমাজ কি খ্রিস্টান সমাজ না মুসলিম সমাজ? অর্থাৎ বিধবার বিয়ে ওই সমাজগুলোতে হয়, হিন্দু ধর্মে হতে পারে না। এই জায়গা থেকে হিন্দুরা আপত্তি করতে শুরু করলো সমাজপতি। তো বিদ্যাসাগর এই বঙ্কিমচন্দ্রের আচরণের মধ্যে বা লেখার মধ্যে, বক্তব্যের মধ্যে ওটা পাওয়া গেল। তো আমি দেখালুম যে আরো আছে, বিপ্লবীরা বিপ্লব করবে, ইংরেজকে হটাতে হবে, ওই ইংরেজি শিক্ষার ফলেই এলো। এগুলো এই নবজাগরণ বলতে গেলে এগুলো সব বলতে হবে, আরো আছে অনেক কথাই বলতে হবে। বিপ্লবীরা, সেখানে মহিলা, কোন মহিলা, ঠাকুর বাড়ির মহিলা, রবীন্দ্রনাথের বাড়ির মহিলা, সে বিপ্লবীদের বলছে যে একদিন আমরা সতী হতুম, তুমি, তোমরা ছেলেরা, তোমরা সেই সতী মায়ের সন্তান, একদিন আমরা চিতায় প্রাণ দিয়েছি, এবার তোমরা দেশের জন্য রক্ত দেবে, বলো পারবে না? এই বক্তব্যটা হচ্ছে এই আধুনিক হিন্দু ব্যাখ্যা, যে আমরা চিতায় প্রাণ দিয়েছি কারণ আমরা স্বামীকে ভালোবাসতুম, চিতা ভালোবাসতুম, আমরা দেশকে ভালোবাসতুম, তোমরাও দেশকে ভালোবাসবে, তোমরাও সমাজকে ভালোবাসবে, তোমরাও জাতির জন্য, দেশের জন্য রক্ত দেবে। ব্যাখ্যাগুলো সব হচ্ছে আধুনিক ব্যাখ্যা। সেকালের মহিলা সতী হতো স্বর্গভোগের জন্য, মূলত স্বামীকে ভালোবাসাটা পরে, ওটা বলার মতো নয়।
কিন্তু আধুনিক ব্যাখ্যা হচ্ছে রবীন্দ্রনাথ মতো মানুষ ব্যাখ্যা করলেন, তারা স্বামীকে রবীন্দ্রনাথ সহিদাও দেখেননি। কারণ তার জন্মই তারপরে। যে স্বামীকে ভালোবাসতো তাই সত্যি হতো। এই ব্যাখ্যাগুলো হচ্ছে আধুনিক ব্যাখ্যা। অর্থাৎ নবজাগরণের ফলে এই ব্যাখ্যাগুলো এলো। আধুনিক শিক্ষার ফলে নতুন, নতুন করে ঘটনাকে ব্যাখ্যা করা। যে ব্যাখ্যাগুলো শুনলে লোকে চমকে যাবে। কিন্তু পুরনো ঘটনাগুলোকে একটাকে ওইভাবে ব্যাখ্যা করা যাবে না। কালাপাহাড়কে কেন সমাজ তাড়িয়েছিল, সেটার ব্যাখ্যাটা এইটা নয় কালাপাহাড়ের সঙ্গে সমাজ অন্যায় করেছিল। সেকালের মতো করে বুঝতে হবে ব্যাপারটাকে। ব্যাপারটাকে একালের মতো করে নয়। আচ্ছা, আবার আসি সেই জায়গায় 19 শতকে ফিরে যাই। মানে ১ম দিকে। ইংরেজরা বিভিন্ন রকমের স্কুল কলেজ প্রতিষ্ঠা করলো। ইংরেজদের প্রতিষ্ঠা করা বিখ্যাত স্কুল কলেজগুলোর মধ্যে যেমন হচ্ছে একটা হচ্ছে হিন্দু কলেজ, যেটা আজ বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নাম। ডেভিড হেয়ার সাহেব হেয়ার স্কুল তৈরি করলেন। এইরকম ভাবে তারপরে অ্যাসেম্বলি ইনস্টিটিউশন বলে কোনো ইনস্টিটিউশন তৈরি হলো, যে আলেকজান্ডার ডাফ তৈরি করলেন। এইরকম ভাবে বহু স্কুল কলেজ তৈরি হলো। সেইখান থেকে প্রায় মানে কি বলবো, সেখান থেকে কয়েক বছরের মধ্যে প্রায় মানে ১৩,০০০-এর উপর ছেলেপুলে। হ্যাঁ, ১৮৫৫-র মধ্যে ১৫১টা স্কুলে প্রায় ১৩,০০০-এর ওপর ছেলেকে আধুনিক শিক্ষা বা ইংরেজি শিক্ষা দেওয়া হলো, বা তারা পেয়ে বেরোলো আধুনিক শিক্ষা। এখন আধুনিক শিক্ষা পেয়ে বেরোলো, এর দুটো অংশ আছে। আধুনিক শিক্ষা মানে কি? আধুনিক শিক্ষা মানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরেজি সাহিত্য, এই সবগুলো হচ্ছে আধুনিক শিক্ষা। অঙ্ক। তাহলে কি আগে হতো নি? আগে অঙ্ক শেখানো হতো। সে অঙ্ক খুব মানে সহজসাধ্য একটা অঙ্ক ছিল হিসেবের সুবিধার জন্য। এই অঙ্ক একটু অন্য ধরনের অঙ্ক। তো এইগুলো হলো। আবার ইংরেজি ভাষা দিয়ে আধুনিক শিক্ষা দেওয়া হবে। একটা হচ্ছে দেশি ভাষা দিয়ে আধুনিক শিক্ষা, যেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এইসবগুলো পড়ানো হবে। আরেকটা হচ্ছে ইংরেজি ভাষা দিয়ে আধুনিক শিক্ষা। ওই একই জিনিস ইংরেজিতে পড়ানো হবে। দুটোতেই যে মানুষ বেরোবে, সেই মানুষ পুরনো অতীত যে সভ্যতা, অতীতের মতো করে দেখবে না। সে সেইগুলোকে হয় গ্লোরিফাই করবে, গ্লোরিফাই করা মানে সেটাকে বড় করে দেখবে, অথবা তার নিন্দে করবে। সেই জিনিসটাই হলো। সেই জিনিসটাই হলো যে একদল যখন ওইভাবে বিচার করতে শুরু করলো, আর একদল বিচার করতে শুরু করলো, তাদের সংখ্যা কম, উত্তরোত্তর তাদের সংখ্যা বাড়লো, যে না সেকালে পুড়িয়েই মারা হতো, ও কাজ ধর্ম অনুমোদন করেনি। ধর্মের ওইভাবে ব্যাখ্যা শুরু হলো। বিদ্যাসাগর বিধবা প্রচলনের চেষ্টা করেছিলেন, ওটা সমাজ বিরোধিতা করেছিল, সমাজ বুঝতনি বলে, ওটা সঠিক ছিল। এইভাবে ব্যাখ্যাগুলো আসতে শুরু হলো, কিন্তু এদের সংখ্যা কম। তো এই যে নতুন করে ব্যাখ্যা করা, পুরনো জিনিসটাকে নতুন করে ভাবা, এগুলো নবজাগরণের ফলেই সম্ভব হয়েছিল, এবং ওই কালটাকে চিহ্নিত করা হলো নবজাগরণ ঘটেছিল বলে। এবার এইখানে আরেকটা প্রশ্ন আসে, যে অনেক তো মানুষ আছে এমন যারা বামপন্থী মূলত, তারা স্বীকার করতে চায়নি কোনো নবজাগরণ ১৯ শতকে হয়েছিল। তাদের ব্যাপারটা নিয়ে কি বলার আছে? বক্তব্য হচ্ছে, তারা যেভাবে বিচার করে বা যেভাবে বলে, সেভাবে বিচার করলে তাই। অর্থাৎ রামমোহন সহিদাহ প্রতাপ বিলোপের চেষ্টা করলেন, সহিদাহ বন্ধ হয়ে গেল এমন নয়। দেখা যাবে ১৯ শতক ছেড়ে ২০ শতকের প্রথম ভাগ পর্যন্ত এই জিনিসের অস্তিত্ব ছিল, কিছুরই হতো। বিধবা সমাজের কাছে গ্রহণযোগ্য হয়নি, এবং যে টেকনোলজির কথা, যে বিজ্ঞানের কথা বলা হচ্ছে, সেও একটা জায়গায় আটকে ছিল, সব জায়গায় ছড়ায়নি। তাহলে নবজাগরণ হয়নি। কিন্তু একটা ছবি দেখাই, এই যে ছবিটা, এইটা বাম আমলে এই বামেরা তৈরি করেছে এই ছবিটা, মানে এই ঘটনা, এই জিনিসটা। এখানে কিন্তু ১৯ শতকের রেনেসাঁস কথাটাই লেখা আছে। অর্থাৎ তারা নিজেরা স্বীকার করতো নি, কিন্তু তারাও মনে মনে স্বীকার করতো যে সত্যিই রেনেসাঁস বা নবজাগরণ বলে কিছু হয়েছিল সেকালে, যার সুফলটা বা যার
ঘটনার খারাপ পরম্পরা আমরা ভোগ করছি। আমরা আজকে আধুনিক সমাজে এখন তো অনেক জিনিসটা এগিয়ে গেছে। মোবাইল ব্যবহার করে লোকে। কিন্তু একটা সময় ছিল শিক্ষিত মানুষের কাগজ ছাড়া চলত না। কাগজটাকে পড়তেই হতো। আবার বলছি কাগজে ঠিক থাকতে পারে, ভুল থাকতে পারে। বিচারের ক্ষমতা কিন্তু মাথায়। মাথা দিয়ে বিচার করতে হবে। ঠিক একই রকমভাবে আরো যেসব জিনিস আছে যন্ত্র প্রযুক্তি যা আছে সেগুলোর খারাপ দিক হতে পারে, ভালো দিক থাকতে পারে। সেটাকে ভালো হিসাবে বিচার করতে হবে। খারাপ হিসাবে না। বা ভালো করে বিচার করতে হবে। ভালোভাবে সেটাকে ব্যবহার করতে হবে। খারাপভাবে না। তো এইগুলো হলো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে ২য় বিশ্বযুদ্ধে পরমাণু বোমা ব্যবহার হয়েছিল। আধুনিক মানুষ তার ব্যাখ্যা দিতে গিয়ে বলে যে ওটা ভুল হয়েছিল তো। এখন কিন্তু আর পরমাণু বোমা নয়, পরমাণু বিজ্ঞানটাকে আমাদের ভালো কাজে ব্যবহার করতে হবে। এই যে আগেরটায় খারাপ কাজে ব্যবহার হয়েছিল, এবারে ভালো কাজে ব্যবহার করতে হবে। এই সমস্ত ব্যাখ্যার মূল বিন্দু ভারতের ক্ষেত্রে ১৯ শতকের নবজাগরণ। অর্থাৎ ১৯ শতকে প্রথম যারা কথা বলেছিলেন, যা বলেছিলেন, যে যুক্তিবাদের উপর দাঁড়িয়ে তারা কাজ করেছিলেন সেইটা। আবার সেই শহীদের জায়গায় যায়। ১৯ শতকে শহীদ হওয়া বন্ধ হলো। তো দেখা যাবে যে রামমোহন রায় চেষ্টা করেছিলেন, বেন্টিং আইন করলেন। এখন জিজ্ঞাসা তৈরি হয় যে হঠাৎ করে তারা এরকম করলেন কেন? দেখা যাবে উপযোগিতাবাদ। ওই যে টমাস পেইন, লক, বেন্থাম এদের লেখা হিতবাদী দর্শন দ্বারা তারা প্রভাবিত হয়েছিলেন। হিতবাদী দর্শন। ভালো করতে হবে মানুষের। এই হিতবাদী দর্শন থেকেই ১৯ শতকের প্রথম ভাগে কলকাতা শহরে, হতে পারে বোম্বে, হতে পারে দিল্লি, এরকম জায়গাগুলোতে বহু পশুপ্রেমী তৈরি হয়, যারা পশুর সেবা করবে। বহু চিকিৎসা মানে সাধারণ মানুষের সেবা দেবে বলে তৈরি হয়। অনাথ আতুরকে সাহায্য দেবে বলে তৈরি হয়। সংস্থা তৈরি হয়। এরকম বহু বিভিন্ন ধরনের সংস্থা তৈরি হয়, যারা মানুষকে সাহায্য করবে। ১৯ শতকের আগে এই জিনিসগুলো এইভাবে দেখা যেত না। পশু চিকিৎসা বা প্রাচীন ভারতে ছিল। প্রাচীন ভারতেও মানুষকে সাহায্য করা হতো। হিন্দু ধর্মে ছিল এগুলো। কিন্তু এইরকম ভাবে না। এই যে আজকে যা মানে ১৯ শতকে যেভাবে শুরু হলো, এটা কিন্তু আজও আছে। অর্থাৎ ওই সময় যা শুরু হয়েছিল সেগুলো সবই আজও রয়েছে। আজকের মতো করে রয়েছে, কিন্তু তার লিঙ্ক বা তার কানেকশন বা তার সূত্রটা কিন্তু ওই ১৯ শতকে বাঁধা। অর্থাৎ ১৯ শতকে নবজাগরণ ঘটেছিল। সেটা বহু মানুষকে প্রভাবিত যদি নাও করে থাকে, বিলম্বে বহু মানুষকে প্রভাবিত করে এই অর্থে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত।